যা প্রিয়া, আর কোনো আর্গুমেন্ট নয়। বোন, আমার মনে হচ্ছে ও তোমাকে বোকা বানাচ্ছে। আমি দুর্গাপুরের প্রায় সব স্টেজ ওয়ানের মার্শাল আর্টিস্টদের চিনি, কিন্তু একে কখনো দেখিনি। শুধু তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে ওই লোকটা। ব্ল্যাক পাইথন ক্লাবের সবচেয়ে সিনিয়র ছাত্রটি বলল। আর তার মনে হলো যে হয়তো অয়নের প্রিয়াকে ভালো লেগেছে, আর তাই সে ওকে ইমপ্রেস করতে চাইছে। ব্যাস, অনেক হয়েছে। সিনিয়র যারা আছো, এখন স্টেজে ওঠো। দিলীপের সিদ্ধান্ত প্রিয়াকে মানতেই হলো। আর তুমি ওই ছেলেটির দিকে নজর রাখো, যেন ও কোনো সমস্যা তৈরি না করে। দিলীপ তার ছাত্রকে কথাটা বলে সেখান থেকে চলে গেলেন। বোন, তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো। প্রিয়াকে কথাটা বলে সেই ছাত্রটিও সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরেই ফাইটিং হলে ক্লাব অফ এম এর ছাত্ররা আর তাদের মাস্টার অক্ষয় এসে গেল। দিলীপ তাদের স্বাগত জানাতে এগিয়ে গেলেন। অক্ষয় কালো রঙের পোশাক পরেছিল এবং তার পেছনে তার সব ছাত্ররা দাঁড়িয়েছিল। স্বাগতম মাস্টার অক্ষয়, অভিনন্দন। আপনি মার্শাল আর্ট স্টেজ 2 এ এখন। মার্শাল আর্টের জগতে আরেক জিনিয়াস আপনি। দিলীপ সম্মানের সাথে স্বাগত জানালেন তাকে। মাস্টার দিলীপ, আপনার বিনয়ের শেষ নেই। আমি তো শুধু একজন সাধারণ ফাইটার। অক্ষয়ের কণ্ঠে বিনয় ঝরে পড়লেও তার মুখ চোখে কিন্তু গর্ব ফুটে উঠছিল। বিনয় করছেন আপনি, কিন্তু আপনি এই সম্মানের যোগ্য। মাস্টার অক্ষয়, ক্যান্টিনে খাবারও রয়েছে, আসুন আগে একটু খেয়ে নিন। দিলীপ হাসি মুখে বলল। মাস্টার দিলীপ, খাওয়ার তাড়া নেই, আমাদের সব মনোযোগ আসলে ফাইটেই থাকা উচিত। অক্ষয় বলল। মাস্টার অক্ষয়, খাওয়াটাও তো জরুরি। খাদ্য থেকেই এনার্জি আসে। খাবার তো একদম তৈরি আছে, আপনাদের একটু অপেক্ষা করতে হবে না। আমরা আপনার ছাত্রদের না খেয়েও হারাবো মাস্টার দিলীপ, ক্লাব অফ এম এর একজন ছাত্র বলল। এটা শুনে দিলীপের মুখের হাসিটা যেন ফিকে হয়ে গেল একটু। এদিকে ব্ল্যাক পাইথন ক্লাবের ছাত্ররা বেজায় চটে গেল। ক্লাব অফ এম এর শক্তি বেশি হলেও এভাবে অন্যদের অপমান করার অধিকার তাদের কে দিয়েছে? মাস্টার দিলীপ, আগে আমরা ফাইটটাই করে নিই। বেশি সময় লাগবে না, মাত্র 10-15 মিনিটই লাগবে। তারপর আমরা আরাম করে গিয়ে খাবার খেয়ে নেব। এবার কথাটা অন্য এক ছাত্র বলল। কথাটা শুনে অক্ষয় কোনো রিয়্যাক্ট করল না ঠিকই, কিন্তু মনে মনে তার ছাত্রদের অ্যাটিটিউড দেখে খুব খুশি হল। অক্ষয় স্টেজ 2 এ ছিল, কিন্তু দিলীপ এখনও স্টেজ 1 এর ফাইনাল লেভেলে। তাই তার মনে হলো যে সে দিলীপের চেয়ে ওপরে আছে। ক্লাব অফ এম এর ছাত্রদের কথাবার্তা শুনে দিলীপ খুব রেগে গিয়েছিলেন, কিন্তু এত লোকের মধ্যে তিনি রাগ প্রকাশ করতে চাইলেন না। এইসব কথাবার্তার পর দুই দল ফাইটিং হলে ঢুকল, কিন্তু দিলীপের চোখ গিয়ে পড়ল প্রিয়া এবং অয়নের ওপর। এ এখনো এখানে রয়ে গেছে? দিলীপ তার ছাত্রকে জিজ্ঞাসা করলেন। মাস্টার, আমি ওকে চলে যেতে বলেছিলাম, জানি না কেন যায়নি। আমি আবার গিয়ে বলি? তার ছাত্র বলল। না, থাক, ওকে দেখতে দাও ক্লাব অফ এম এর ছাত্ররা কিভাবে লড়াই করে। তাহলে হয়তো অক্ষয়ের সাথে লড়াই করার জেদ থেকে সরবে ও। দিলীপ অয়নের আসল পরিচয়টা জানত না, তাই সে ওকে বাঁচাতে চাইছিল। ঠিক আছে মাস্টার। ছাত্রটি দিলীপের কথা মেনে নিল। আঙ্কেল, ফাইট শুরু হতে চলেছে, চলুন যাই। প্রিয়া অয়নের হাত ধরে স্টেজের দিকে টেনে নিয়ে গেল। ফাইটিং রিংটা ছিল সাধারণ বক্সিং রিংয়ের চেয়ে বড়। এটাকে স্টিল দিয়ে খুব শক্ত করে তৈরি করা হয়েছিল। অক্ষয় এবং দিলীপ সামনে দাঁড়িয়েছিল, আর বাকি সবাই তাদের গুরুদের পেছনে দাঁড়িয়েছিল। দিলীপ এবং অক্ষয় নিজেদের মধ্যে কথা বলছিল এবং তাদের ছাত্ররা নিজেদের সিকোয়েন্স ঠিক করছিল। ফাইটের নিয়ম খুবই সহজ। প্রতি টিম থেকে 5 জন করে ফাইটার খেলবে। যাদের 5 জন ফাইটার প্রথমে হেরে যাবে, সেই টিম ম্যাচও হেরে যাবে। আর যেহেতু এটি গ্যাম্বলার ফাইট, তাই কিছু না কিছু বাজি ধরতেই হবে। প্রতি বছরের মতো এই বছরও মার্শাল আর্টের সিটেই ছিল শর্ত। যে টিম জিতবে তারা অ্যাডমিশনের জন্য বেশি করে সিট পাবে এবং প্র্যাকটিস করার জন্য বেশি জায়গাও পাবে। গ্যাম্বলার ফাইটের এই নিয়ম সবাই জানত। দুই ক্লাবের সবচেয়ে পুরনো স্টুডেন্টরা তাদের গুরুদের কাছে কন্ট্রাক্ট পেপার নিয়ে এলো। মাস্টার দিলীপ, আমরা প্রতি বছর লড়াই করি, আর প্রতি বছরই আমরা একে অপরের বিপক্ষে জিতি। আজকে যে জায়গা আমার, পরের বছরই তা আপনার হবে। অক্ষয় হাসতে হাসতে বলল। মাস্টার অক্ষয়, তাহলে আপনি কি চান? কিছু অন্য শর্ত রাখা যাক? দিলীপও যথেষ্ট স্মার্ট, তিনি অক্ষয়ের কথার মানে ভালোই বুঝতে পারছিলেন। মাস্টার দিলীপ, আপনার মেয়ের এখনো আশীর্বাদ হয়নি, তাই না? অক্ষয় জিজ্ঞেস করল। এটা কেন জিজ্ঞেস করছেন? দিলীপ ভাবল, অক্ষয় প্রিয়াকে নিয়ে বাজি ধরতে চাইছে না তো। তবুও তিনি উত্তর দিলেন, না, আমার মেয়ে প্রিয়ার এখনো আশীর্বাদ হয়নি। অক্ষয়কে মিথ্যা বলা সম্ভব ছিল না। আমার ছেলের সঙ্গে তো আপনার পরিচয় আছেই। অক্ষয় জিজ্ঞেস করল। অক্ষয়ের ছেলে মার্শাল আর্টে আসেনি, কিন্তু সে
এমনিতে খুব প্রতিভাবান, ব্যবসায় খুব উন্নতি করছে সে। আপনি কি বলতে চান? দিলীপ জিজ্ঞেস করলেন। যদিও তিনি অক্ষয়ের ইঙ্গিত বুঝতেই পেরেছিলেন। ভাই দিলীপ, কি ভালোই না হবে যদি আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে যাই? অক্ষয় প্রিয়ার প্রতিভার কথা জানত, আর তার কাছে ছেলে মেয়ে সমানই ছিল। বিয়ের পর প্রিয়া তাদের পরিবারেরই একজন হয়ে যাবে, আর ভবিষ্যতে যখন অক্ষয় থাকবে না, তখন প্রিয়া তাদের পরিবারকে রক্ষাও করতে পারবে। ভাই অক্ষয়, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু এখন সময় বদলে গেছে। আমাদের সিদ্ধান্তে কি বা এসে যায়? আজকাল বাচ্চারাই তাদের নিজের সিদ্ধান্ত নেয়। তাই আমাকে একবার প্রিয়ার সাথে কথা বলতেই হবে। দিলীপ পরিষ্কারভাবে তার কথাটা বললেন। এখনই কথা বলে নিন, অক্ষয় বলল। দিলীপ প্রিয়াকে ডেকে নিয়ে এলেন। হ্যালো অক্ষয় আঙ্কেল, আপনি কেমন আছেন? প্রিয়া বাইরের লোকেদের সঙ্গে সবসময় ভালোভাবে কথা বলতো। আমি ভালো আছি প্রিয়া, অক্ষয় উত্তর দিল। প্রিয়া, তুমি অক্ষয় আঙ্কেলের ছেলেকে দেখেছ তো? ওকে কেমন লাগে তোমার? দিলীপ জিজ্ঞেস করলেন। হ্যাঁ, একবার দেখেছি, ভালোই তো, প্রিয়া সত্যিটাই বলল। মা, অক্ষয় আঙ্কেলের ছেলে খুব ভালো, ব্যবসার জগতে তার খুব নাম ডাক। দিলীপ তাকে বুঝিয়ে বললেন। বাবা, তুমি কি আমার সাথে তার বিয়ের কথা ভাবছ? প্রিয়া তার বাবার ইঙ্গিত ভালো করেই বুঝে গিয়েছিল। মা শোন, তোর বিয়ের বয়স তো হয়েই গেছে, দিলীপ বললেন। না বাবা, আমি এখনো ছোট, তাছাড়া অক্ষয় আঙ্কেলের ছেলেকে আমি ওভাবে কখনো দেখিনি, আর দেখতে পারবোও না, প্রিয়া শটান জবাব দিল। প্রিয়া, ভদ্রভাবে কথা বল, অক্ষয়ের ছেলে খুব ভালো, এমন ছেলে আর পাবি না তুই, দিলীপ বললেন। বাবা, প্রিয়া বলল। ঠিক আছে, যদি বিয়ে না করতে চাস তাহলে ফাইটারদের বল, যাতে তারা ভালোভাবে লড়াইটা করে আর জিততে পারে, না হলে আমি কিছু করতে পারবো না। ঠিক আছে, আমি ওই আঙ্কেলকে অনুরোধ করছি যাতে উনি আমার জন্য লড়াই করেন, প্রিয়া অয়নের দিকে ইঙ্গিত করে বলল। অয়ন কি প্রিয়ার জন্য লড়তে রাজি হবে? প্রিয়া কি এই বিয়েটা থেকে নিজেকে বাঁচাতে পারবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।